নমস্কার, আমি রাজশ্রী। আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল গল্পের উড়ানে। এক বাঙালির কণ্ঠ থেকে আরেক বাঙালির হৃদয় পর্যন্ত এই উড়ান। আমাদের আজকের উপস্থাপনা বুদ্ধদেব গুহর গামহারডুংরির প্রথম পর্ব। গল্পটি নেওয়া হয়েছে বুদ্ধদেব গুহর গামহারডুংরি বইটি থেকে। বইটির সত্ত্ব দেইজ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। বুদ্ধদেব গুহ তার বহুমুখী চরিত্রের জন্য বাংলা সাহিত্যে অনন্য। তার পেশা অ্যাকাউন্টেন্সি, শখ লেখা, গান গাওয়া ও ছবি আঁকা। শিকার বেআইনি হয়ে যাবার আগে শিকারও নেশার মতোই ছিল। একই সঙ্গে আকাশবাণীর অডিশন বোর্ড, ফিল্ম সেন্সর বোর্ডের, পশ্চিমবঙ্গ বন বিভাগ বন্যপ্রাণ উপদেষ্টা বোর্ড এবং নন্দনের উপদেষ্টা বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় সরকারের রাজস্ব বোর্ডের পশ্চিমবঙ্গীয় আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য থাকার বিরল বিপরীতমুখী সম্মানে বিভূষিত আর কেউ আছেন কি না আমাদের জানা নেই। তিনি বিদ্যাসাগর, আনন্দ এবং অন্যান্য নানা সাহিত্য পুরস্কারে ভূষিত। তার মোট বইয়ের সংখ্যা 130। তবে তার নিজের মতে তার পাঠক পাঠিকারাই তার সবথেকে বড় পুরস্কার। আসুন তাহলে শোনা যাক আমাদের আজকের উপস্থাপনা বুদ্ধদেব গুহর গামহারডুংরির প্রথম পর্ব। একটু আগেই খুব জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তবে এখনও শ্রাবণ আসেনি। আষাঢ়েই এমন বাড়াবাড়ি ভাবা যায় না। রাঁচিতে যখন থাকতো ঋদ্ধি, তখন বৃষ্টিকে ঠিক এই চোখে দেখতো না। বৃষ্টি এলে ভালো ঠিকই লাগতো, কিন্তু এমন আনন্দ হতো না। তমালদা তার এই জঙ্গুলে আস্তানাতে ডেকে নেবার পর তার এই সবুজায়নের প্রয়াসের সঙ্গে একাত্মা হয়ে গেছে ঋদ্ধি। ঋদ্ধি একাই নয়, আরও কয়েকজন ছেলে মেয়ে আছে। সুদূর রাঁচি থেকেই নয়, তারা এসেছে ভারতের নানা জায়গা থেকে। বৃষ্টি যে প্রাণদায়িনী তা এই হাজার হাজার গাছের তরতরিয়ে বেড়ে ওঠা সাক্ষী হিসেবে সে প্রতি মুহূর্তে উপলব্ধি করেছে। এতদিন গাছকে গাছ বলেই জেনে এসেছিল। গাছও যে প্রাণী, তাদেরও যে সুখ দুঃখ বাঁচা মরা আছে, তারাও যে ভালোবাসা এবং ভালোবাসার অভাব বুঝতে পারে, সে কথা আগে সত্যিই জানত না। এ মাসের গোড়াতে একবার কলকাতাতে গিয়েছিল। অরণ্য সপ্তাহ চলছে এখন সেখানে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই। বিনি পয়সাতে গাছের চারা দেওয়া হচ্ছে। কিন্তু শহুরে মানুষের কাছে গাছের ভূমিকা সম্ভবত এখনো স্পষ্ট নয়। গাছের ভূমিকা সম্বন্ধে ওরা হয়তো অবহিত হবেন এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবার পরে। এটা গভীর দুঃখের। পশ্চিমবঙ্গের বন বিভাগ এবার একটি স্লোগান পোস্টারে পোস্টারে সারা শহরে ছড়িয়ে দিয়েছেন। ভারী পছন্দ হয়েছিল ঋদ্ধির সেই স্লোগানটি। কয়েকটি পোস্টার বন বিভাগের অরণ্য ভবনের অফিস থেকে চেয়ে নিয়ে এসে ওদের গামহারডুংরির অফিসের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। গাছ বাঁচালে বাঁচবে তুমি, বন বাঁচালে সুখ, সবুজে সবুজ হোক বাংলার মুখ। গামহারডুংরির মানুষেরা অধিকাংশই মুন্ডা এবং মুন্ডারি ভাষাতেই কথা বলে। তবে রাঁচি, চাইবাসা এমনকি কলকাতা থেকেও অনেক পর্যটক এখানে আসেন। গামহারডুংরির নাম জামশেদপুরের কমল চক্রবর্তীর বান্দোয়ানের ভালো পাহাড়েরই মতো ছড়িয়ে পড়েছে। তমালদা প্রায়ই বলে যে কমলদা যে কাজ করেছেন সেজন্য তার ম্যাগসাইসাই পুরস্কার এবং দেশীয় নানা পুরস্কারও পাওয়া উচিত। হয়তো তমালদারও পাওয়া উচিত। সে কথাটা ঋদ্ধিরা বলে। রাজনৈতিক রং না থাকলে এবং লোক দেখানো ভড়ংবাজি না থাকলে এইসব পুরস্কার পাওয়া যায় না। এসব অ্যাক্টিভিস্টদের সঙ্গে ভালো পাহাড়ের কমলদা অথবা গামহারডুংরির তমালদার কোনোই মিল নেই। এরা লোকচক্ষুর আড়ালে নিজের নিজের বিশ্বাসকে রুক্ষ, কঠিন, লালমাটির বহিরাবরণকে বিদ্ধ করে গাছের মতো প্রথিত করে তাতে নিয়ত জলসিঞ্চন করেছেন। এরা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার পাওয়ার জন্য
বা রাতারাতি ঈশ্বর ঈশ্বরী হয়ে ওঠার জন্য সেই সবুজায়নে নিজেদের নিয়োজিত করেননি। দেশের এই বিশেষ সংকটের সময়ে দেশকে বাঁচানোর প্রচারহীন সংকল্প নিয়ে নিজেদের ধন প্রাণ এমন করে নিঃশেষে নিবেদন করেছেন, যারা জানেন তারাই জানেন। ঋদ্ধির মতো একাধিক শিক্ষিত ছেলেমেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যই যে মানুষ হওয়ার একমাত্র উদ্দেশ্য নয়, এই সত্যিটা আবিষ্কার করেছে তমালদার গামহারডুংরির এই নিবিড় আন্দোলনের শরিক হয়ে। এখানে এসে ওরা জীবনের মানে খুঁজে পেয়েছে। এই আবিষ্কার এক মস্ত বড় আবিষ্কার। এই আবিষ্কারের শরিক না হতে পারলে ওদের বেঁচে থাকাটাই হয়তো মিথ্যে হতো। প্রশ্বাস নেওয়া আর নিঃশ্বাস নেওয়াটাই তো বেঁচে থাকা নয়। বেঁচে থাকা মানে তার চেয়েও বড় কিছু। অথচ এই মূল সত্য নিয়ে কজনেরই বা মাথা ব্যথা আছে। বৃষ্টির পর ডানা ভেজা পাখিদের কলকাকলিতে গামহারডুংরি মুখরিত হয়ে উঠেছে। বৃষ্টি স্নাত প্রকৃতিতে পাখিদের ডাক দৌড়াদৌড়ি করছে। ভিজে প্রকৃতির শব্দগ্রহণ ও শব্দ প্রেরণের ক্ষমতা সম্ভবত শুকনো প্রকৃতির চেয়ে অনেকই বেশি। একটু পরেই সন্ধে হয়ে যাবে। ও নতুন টাঁড়েই ছিল এতক্ষণ। অনেক নতুন গাছের চারা পুঁতছিল ও রেবতী, রুরু আর পাখি মিলে। ওদের সঙ্গে বুধাইরাও ছিল। এমন সময় আকাশ কালো করে এলো। ঝুরু ঝুরু করে একটা হাওয়া দিতে লাগলো এবং তারপরেই ঝেঁপে বৃষ্টি এলো। এবারে ফিরে আসার সময় পাখি শান্তিনিকেতন থেকে কয়েকটি টোকা নিয়ে এসেছিল। ছাতা এখানে কাজ দেয় না। হাওয়ার এমন তোড় যে উড়িয়ে নিয়ে যায় ছাতা। থুতনির নিচে শক্ত করে বাঁধা টোকাগুলো তাও মাথাগুলো বাঁচায়। তবে সারা শরীর ভিজে যায় বৃষ্টির তোড়ে। চুপচুপে হয়ে ভিজে ওরা ফিরে এসেছে। পাখি চলে গেছে মেয়েদের ঘরে, আর ঋদ্ধি আর রুরু ফিরে এসেছে ছেলেদের ঘরে। রেবতী এখন তমালদার ঘরে আগামীকালের কাজ নিয়ে আলোচনাতে ব্যস্ত। রুরু বলল, যাই একবার কাকাবাবুর খবর নিয়ে আসি। তমালদা বলে রেখেছিল না আমাদের, তোরাও যাস মাঝে মধ্যে। উনি আমার একার দায়িত্ব নন। আরে জামা কাপড় ছেড়ে যা, জ্বর বাঁধালে তো হ্যাপা আমাদেরই সামলাতে হবে। হ্যাঁ, ছাড়বো ছাড়বো, আমার লোহার শরীর। তোর মতো মাখনবাবু নই আমি, কলকাতার লালু ছেলে। ঠিক আছে, জ্বরে পড়লে বুঝবি। বলে রুরু চলে গেল কাকাবাবুর ঘরে। কাকাবাবু মানে তমালদার কাকা বিশাল সেন। কাকাবাবু ব্যাচেলর, মাথার গোলমাল আছে, তবে বদ্ধ পাগল যাকে বলে তা নন। 3 দিন হলো এসেছেন তিনি। গৈরিকাকে তার আলাদা ঘরটির স্বাধীনতা ছেড়ে দিয়ে পাখিদের ঘরে শিফট করিয়ে দেওয়া হয়েছে তমালদার নির্দেশে। পাখিদের বলতে পাখি আর সুনয়নী। গৌরিকা যাওয়াতে 3 জন হলো। 4টি চৌপাই আছে, একটি লেখার টেবিল, অ্যাটাচড বাথ। ঋদ্ধিদের ঘরেও তাই, ওরাও 3 জন। কাকাবাবু মাঝে মাঝেই লুসিড ইন্টারভেল আসে, তখন একেবারেই নর্মাল। তমালদা বলেছিল যে যখন পাগলামি ফিরে আসে তখনও নাকি বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, অনেকক্ষণ কথাবার্তা বলার পরই বোঝা যায়। রাঁচির কাঁকে রোডে মেন্টাল হসপিটালে ছিলেন অনেক দিন। তারপরে এই গামহারডুংরিতে তমালদা আসার পরে ওকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। তমালদার ধারণা প্রকৃতির মধ্যে থাকলে সব রোগই সেরে যায়। উনি নাকি আগের থেকে অনেকটাই ভালো আছেন। হবে হয়তো। ঋদ্ধিরা তো আগে বিশাল কাকাকে দেখেনি। ও তো মাত্র 1.5 বছরই হলো এসেছে এখানে। সন্ধে হবার আগে বৃষ্টির পরের নির্মেঘ আকাশে রামধনু উঠেছে। 2 ঘরেই একটি করে চৌপাই বেশি আছে, ওটাই ওদের সোফা। 2 ঘরেই লাগোয়া বারান্দা আছে, তাতে বেঞ্চ আছে আর বেতের চেয়ার পাতা। কয়েকটি মোড়াও আছে। বারান্দায় বসে তাকালে দৃশ্য অতি সুন্দর 2 ঘর থেকেই। কলকাতা তো দূরস্থান,
রাঁচি শহরেও আজকাল রামধনু দেখা যায় না। অস্তগামী সূর্যকে ধাওয়া করে একজোড়া টিটি পাখি সেই কমলা রঙা গোলকের মধ্যে সেদিয়ে যাচ্ছে তাদের লম্বা লম্বা ঝোলানো পা দুটি দোলাতে দোলাতে। এক আশ্চর্য নরম কোণে দেখা আলো আলতোভাবে জড়িয়ে আছে বৃষ্টি ভেজা সবুজ গাছগাছালির গায়ে। গামহার ডুংরি এক অপার্থিব সৌন্দর্যে মাখামাখি হয়ে গেছে। ডুংরির নিচের উপত্যকার ফাঁকা রুক্ষ অনাবাদি জমিতেই কদিন হলো সবুজায়ন চলছে। এখানে আসার আগে ঋদ্ধি গাছেদের শুধু গাছ বলেই জানত, পাখিদেরও শুধু পাখি বলেই জানত। তাদেরও যে কত রকম থাকে তা এখানে এসেই জেনেছে। রুরু গিয়ে ঢুকলো বিশাল কাকার ঘরে। দরজাটা খোলাই ছিল। বিশাল সেন গরাধীন জানলার সামনে হাতলহীন শালকাঠের চেয়ারে বসে বাইরে বৃষ্টি ভেজা নতুন টাঁড়ের দিকে চেয়ে। পরনে একটি নীল সাদা চেকচেক লুঙ্গি, ঊর্ধ্বাঙ্গে একটি হাত কাটা গেঞ্জি। গেঞ্জিটা গুটিয়ে বুকের কাছে তোলা, লুঙ্গিটাও হাঁটু অবধি তোলা। বিশাল কাকা আপন মনে নড়ুনের উল্টো দিক দিয়ে কান পরিষ্কার করছিলেন গুনগুন করে গান গাইতে গাইতে। গানটির বাণী দূর থেকে বোঝা যাচ্ছিল না। কাছে যাওয়ার পর বুঝতে পারল, রে মামা রে মামা রে মামা রে মা, हम तो गए बाजार से लाने को लाठी, लाठी फाठी कुछ ना मिला पीछे पड़ गया हाथी, रे मामा रे मामा रे, रे मामा रे मामा रे, हम तो गए बाजार से लाने को रोटी, रोटी फोटी कुछ ना मिला पीछे पड़ गया मोटी, रे मामा रे मामा रे, রে মামা রে মামা রে। রুরু কাছে গিয়ে দাঁড়াতেই বিশাল সেন বললেন, কি রে, কি মনে করে? ভদ্রলোকের বয়স ৫৫-৫৬ হবে। নাম যদিও বিশাল, চেহারা কিন্তু একেবারেই শীর্ণ। তমালদা মেসের রাঁধুনি মুনরি, হেল্পার ঝাঁঝা আর কাজের লোক বুধাই আর ঝিরিকে বলে দিয়েছিল যত্ন আত্তি করে বিশাল কাকাকে মোটা করতে হবে। তবে শরীর বা মাথা গরম হয় এমন কিছু খাওয়ানো চলবে না। আরও বলেছিল যে বিশাল কাকার মুখ খুবই খারাপ, মুখ খারাপ করলে যেন ওরা মনে কিছু না করে। না, আপনারই খোঁজ নিতে এলাম। তমালদা বলে দিয়েছে আপনার দেখাশোনার ভার আমার। রুরু বলল, কেন? আমি কি তোদের তমালদার রাখনি রে? আমার খোঁজ নিতে এসেছিস? রাখনি মানে কি? রুরু অপরিচিত শব্দটা শুনে বলল, রাখনি মানে জানিস না? রাখনি মানে রক্ষিতা, কেপ্ট। কখনো শুনিনি তো এই শব্দটা আগে। তুই কি কখনো রক্ষিতা রেখেছিস যে জানবি? নদের জেলার মানুষেরা রক্ষিতাকে বলে রাখনি। আমাদের দেশ তো ছিল নদের জেলার বাদকুল্লাতে। আমি কৃষ্ণনগরের রাজ কলেজে পড়েছি, তমাল পড়েছিল ডিস্ট্রিক্ট স্কুলে। আমরা তখন থাকতাম গাছগাছালি ঘেরা নদের পাড়ার একটি বাড়িতে। তখন থেকে গাছের পোকা ওর মাথায় ঢোকে। তারপর জমি জামা সব বেচে বড়দা রাঁচিতে চলে এলো ট্রান্সপোর্টের ব্যবসা করবেন বলে। দাদা মানে তমালের বাবা ব্যাংক থেকে লোন নিয়ে একটা টাটা মার্সিডিজ ট্রাকও কিনলো। রাঁচি থেকে ছাগল কিনে কলকাতাতে চালান দিত। আমি ইংরেজি ছাত্র ছিলাম কলেজে। আর্টসের ছেলেরা পরীক্ষায় পাশ করে কোনো চাকরিই পায় না। চাকরি পেত মাথামোটা কমার্সের ছাত্ররা। ইংরেজি নবিশ হয়ে ট্রাকের ড্রাইভারের পাশে বসে থাকতাম একটা থলের মধ্যে ২০০০ টাকার ১০ টাকার নোট নিয়ে। সারা রাত ট্রাক চলতো, সকালে কলকাতা পৌঁছাতাম। তখন তো রাস্তাঘাট বাজপাইয়ের কল্যাণে এত ভালো হয়নি। কেন নোটের থলে কেন? আরে সারা পথ পুলিশদের পয়সা দিতে দিতে আসতে হতো। কোথাও ১০এই রফা হতো, যতই কলকাতার কাছে আসতাম ততই রেট বেড়ে যেত, যাচ্ছে তাই লাগতো। এখনও দিতে হয় নাকি? বিলক্ষণ হয়। এখন হয়তো রেট অনেক বেড়ে গেছে, কিন্তু সেই ট্রেডিশন সামনে চলছে। শালার মুখে মুখেই সব সততার গল্প, সব করাপ্ট।
যে দেশে মানুষগুলো সব পোকা খাওয়া, সে দেশের রাস্তাঘাট কলকারখানা হলে কি হবে? সব শালারাই বলে জিভ কাটলেন। রুরু হাসছিল, কিন্তু চিন্তাও হচ্ছিল, বিশাল কাকা যদি পাখিদের সামনে এমন সব ভাষা ব্যবহার করেন, ওরা তো ভীষণই অপ্রতিভ হবে। বিশাল কাকা বললেন, যার যা গড়ন বুঝলি না, শালা কোষে লুঙ্গি বাঁধতে পারি না বটে, মুখটা বাঁধতে পারলাম না। কাকা, আপনাকে রাঁচির রোডের মেন্টাল হসপিটালে ভর্তি হতে হলো কেন? আপনি তো অ্যাবসলিউটলি নর্মাল। ভর্তি করালেন কে? কে আবার? তোমাদের তমালদার বাবা। যত সব পাগলের কাণ্ড। তবে আমার যে কিছুই হয়নি সে কথা দাদা পরে বুঝেছিল। দাদার এক বন্ধু ছিল চত্রধরপুরের চারু চট্টখণ্ডী। সে শালা লটর পটর ছিল আমার পরমা সুন্দরী বৌদির সঙ্গে। অ্যালাইড কেমিস্ট্রি নিয়ে বিএসসিতে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে যে মানুষ রাঁচিতে ছাগলের ব্যবসা করতে আসে, সে পাগল ছাড়া কি? বলেই বললেন, কে কে? রুরু বলল, কে আবার? আমার দাদার কথা বলছি। নিজে সারাদিন ঘুরে ঘুরে মুসলমান ছাগলওয়ালাদের কাছ থেকে ছাগল পাঁঠা জোগাড় করত, আর রাতে পাঁঠাদের ট্রাকে গদাই করে কলকাতা পাঠাতো সে পাগল ছাড়া কি? আরে শালা, বুদ্ধিমানের চালান করতে পারলে তাও তো হতো, বুঝতাম। তারপর আর কি? দাদা সারাদিন বাইরে বাইরে থাকতো, আর আমি থিয়েটারের মোহরা দিতাম, আর চট্টখণ্ডী দুপুরবেলা বাড়িতে গিয়ে বৌদির সাথে গল্প করতো। সেও তার স্টোন চিপস আর বালির ব্যবসার একটা ব্রাঞ্চ খুলে ফেললো রাঁচিতে। তবে সে শালার বুদ্ধিমান ছিল, বেথা করেনি। সে তো আমিও করিনি, কিন্তু পাঁঠাদের সঙ্গে থেকে থেকে আমার আর দাদার বুদ্ধিটা পাঁঠাদের মতোই হয়ে গিয়েছিল। ট্রাকে আপনিও যেতেন, তমালদার বাবাও যেতেন? হ্যাঁ, যেতেন। তবে দাদা বিহার বর্ডার অবধি ট্রাক পাস করিয়ে ঘুষের টাকার থলেটা আমার জিম্মায় দিয়ে কোনো ধাবাতে রুটি তড়কা খেয়ে পরের দিন সকালে কোনো ট্রাক ধরে রাঁচিতে ফিরে যেত। অনেকখানি রাস্তা, ধানবাদ চাষ হয়ে যেতে হতো তখন। বর্ডার তো ছিল বরাকরের, তাই না? হ্যাঁ, দাদা রাঁচি ফিরতে ফিরতে পরদিন দুপুর বা শেষ বিকেল গড়িয়ে যেত। তখন তো আর বহরাগড়ার টাটা হয়ে যাওয়া যেত না। আমরা দুই ভাই পাঁঠা নিয়ে রাত কাটাতাম নিজেরা, পাঁঠা বলেই। আর বুদ্ধিমান চট্টখণ্ডী আমাদের রাঁচির বেড়িয়াতুর বাড়িতে বৌদির কাছে ঢু মারত। বলেই বললেন, এসব গোপন কথা যেন ফাঁস করিস নে কোথাও। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি যদি সত্যি সত্যি পাগল হতাম, তবে কি তোর মতো আনজান ছোঁড়ার কাছে এসব গোপন কথা বলি? তুই বল। উত্তরটা এড়িয়ে গিয়ে রুরু বলল, তা আপনাকে পাগলা গারদে ভরে দিল কে? ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তমালদা যদি জানতে পারে সে তার কাকার সঙ্গে এইসব আলোচনা করেছে, তাহলে বন্দুক দিয়ে তার খুপড়ি উড়িয়ে দেবে। মানুষটা এমনিতে নরম, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় যে সে ভয়াবহ। তমালদার কাছে বন্দুক তো আছেই, পিস্তলও আছে। এ অঞ্চলের তামারের সব মানুষ, মুড়হুর, এমনকি ডাকাত রসিয়া মুন্ডা পর্যন্ত তমালদাকে সমীহ করে চলে। গরাদে ভরে দিল দাদাই, তবে ওই চট্টখণ্ডী দুর্বুদ্ধিতে। আমি একদিন সেই শয়তানার বৌদিকে দেখে ফেলেছিলাম দুপুরবেলায়, কি না? কি দেখেছিলেন? তুই তো ভারী ইনকুইজিটিভ। না, ইচ্ছে না হলে বলবেন না, না বলার কি আছে? সেই শালা বৌদির কোলে মাথা রেখে দিব্যি গল্প করছিল। দেখতে ভারী ভালো ছিল আমার বৌদি, মানে তমালের মা। তবে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তারপর বিশাল কাকা বললেন, পাগলা গারদে আমাকে 3 বছর রেখেছিল পাগলদের সঙ্গে, জানিস? আরে পাগলদের সঙ্গে ওঠা বসা করে যে আমি নিজেই সত্যি সত্যি পাগল হয়ে যাইনি, এই ঢের। তারপর দাদা আমাকে একদিন নিতে এলো, বোঝ 3 বছর পর। দাদা নিজেই পাগল ছিল তো। তা আমাকে ছাড়িয়ে নিয়ে ট্যাক্সি নিয়ে বেড়িয়াতুরের বাড়ির দিকে এগোলো দাদা। দাদা বললে, বিলে, তোর বৌদি তোর জন্য বিউলির ডাল, আলু পোস্ত আর পাবদা মাছ রেঁধেছে আজ।
আমি বললাম, ফার্স্ট ক্লাস। আরও কিছুক্ষণ পর দাদা বললে, তোর মাথার তো কোনো দোষই দেখতে পাচ্ছি না আমি। তোকে কেন মিছিমিছি এতদিন ওখানে আটকে রাখলো বলতো বিলে? আমি বললাম, কি বলবো দাদা, সব আমারই দোষ দেখতে পাই, বলেই কপাল চাপড়ালাম। দাদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, মুখে কিছু বলল না। তমালদা সেই চট্টখণ্ডীকে কিছু বলতো না? উনি তো খুব ডাকসাইটে মানুষ ছিলেন ছোটবেলা থেকে। তারপর বিশাল কাকা গলা নামিয়ে বললেন, বলেছিল তো, ও না প্রতিকার করলে আর কে করবে? নিজের মা বলে কথা। আমি তো একেবারেই অকাল কুষ্মণ্ড ছিলাম, ফার্স্ট ক্লাস অকাল কুষ্মণ্ড ছিলাম। কি করেছিল তমালদা? গলা নামিয়ে বিশাল কাকা বললেন, কি আবার মার্ডার? মার্ডার না তো কি? সেই শালা চট্টখণ্ডী নদী থেকে বালি তোলার জন্য একদিন তার ট্রাক নিয়ে লোহার ডাগার দিয়ে গেছিল। বানেরির কাছে জঙ্গলের নির্জন পথে তাকে আর ট্রাক ড্রাইভারকে ও খালাসিকেও গুলি করে মারে তমাল। তাই তাই তো, ও তো এমসিসির দলে নাম লিখিয়েছিল, এখনো বোধহয় নাম কাটেনি। চট্টখণ্ডীকে মারলেন, বেচারি ড্রাইভার আর খালাসি কি দোষ করেছিল? দেখ, এসব ব্যাপারে নিষ্ঠুর হতে হয়। না মারলে ওরা সাক্ষী দিত না? ওদের না মারলে কি চলতো? তা ঠিক, তবে ওই চট্টখণ্ডীর এবং ওদের ডেড বডি পালামোর জঙ্গলে ফেলে দিয়ে ট্রাক নিয়ে রাঁচিতে এসেই নাম্বার প্লেট রাতারাতি বদলে সেই ট্রাক বেচে দিয়ে যে টাকা পেয়েছিল তা তো ড্রাইভার আর খালাসির স্ত্রীদের 7:3 করে পাঠিয়ে দেয় ওর চেলাদের দিয়ে। কোথায়? রুরু বলল, ড্রাইভার আর খালাসির বাড়িতে। চোখ বড় বড় করে রুরু বলল, আপনি এসব জানলেন কি করে? তমালদা কি বলেছিল আপনাকে? না না, আমায় কিছুই বলেনি তমাল। তবে যখন পাগলাগারোতে থাকতাম তখন অনেক ভাবতাম তো, তখনই ভেবে ভেবে বের করেছি। এমনটাই নিশ্চয়ই হয়েছিল, কারণ হবার কথা ছিল। রুরু বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো কাকাবাবু এই গামহার ডুংরিতে? হচ্ছে বই কি বাপ, তোমাদের গাধাই যে সেই 4টের সময় 1 কাপ ঠান্ডা চা দিয়ে গেল, তারপর কি আরেক কাপ দিতে পারতো না? ওকে মানে তোমাদের গাধাইকে বলে দেবে আমাকে বরযাত্রী পার্টির লোক হিসেবে ট্রিট করবে। কাকাবাবু, ওর নাম গাধাই নয়, বুধাই। হলো, আমি ওকে গাধাই বলেই ডাকবো। ঠিক আছে, আমি যাচ্ছি কিচেনে, আপনাকে চা পাঠিয়ে দিতে বলছি ফ্লাস্কে করে। ফ্লাস্কে করে কেন দেবে? গরমা গরম নিয়ে আসবে, মধ্যে একটু আদা আর তেজপাতা দিতে বল, গলাটা ঠান্ডা লেগেছে। আমি তাহলে যাই কাকাবাবু? যাওয়া নয়, এসো, আমার মা বলতেন এ কথা। রুরু যখন বেরোচ্ছে তখন দেখলো বুধাই একটা লণ্ঠন হাতে করে বিশাল কাকার ঘরে যাচ্ছে। লণ্ঠনটা ওর ঘরে রেখে যাবে। ভালো করে জাল কাঠের ছাই দিয়ে মেজে চিমনিটাকে ঝকঝকে করেছে। বুধাইকে দেখে ওর চায়ের কথা বলে দিল রুরু। বিশাল কাকা বললেন, ওই যে গাধাই এলো। রুরু যখন চৌকাঠে তখন বিশাল কাকা বললেন, জীবনে একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম জানো গুরু। আগে আমার নাম রুরু, ওই হলো, তোমাকে আমি গুরু বলেই ডাকবো। ঠিক আছে, কিন্তু কি ভুল করেছিলেন? লাইন চুজ করতে, বুঝলে কি, লাইন চুজ করতে ভুল করেছিলাম। মানে? মানে হয় ক্রিকেটটা খেলা উচিত ছিল, নয়তো ছবি আঁকা। এ দুটোর একটা যদি করতে পারতাম ভালো করে, তবে আজ সকলের পোঙা মারতাম, টাকার পাহাড়ে বসে থাকতাম। রুরুর কান দুটো অনেকক্ষণ থেকেই গরম হয়ে উঠছিল, এবারে একেবারে লাল হয়ে উঠল। বিশাল সেনের ঘর থেকে বেরিয়ে বাইরে উদলা প্রকৃতির মধ্যে পড়ে প্রাণ বাঁচল। বৃষ্টি শেষের হাওয়াটা নানা গাছগাছালির গন্ধ বয়ে আনছে মুরহুর দিক থেকে। শীত শীত করছে। ঋদ্ধি ঠিকই বলেছিল, ঠান্ডা লেগে যেতে পারে।
ডুংরির ঘরে পৌঁছে দেখল পাখি, গৈরিকা আর সুনয়নী তিনজনেই এসেছে। ওদের বারান্দাতে বসে আছে। ঋদ্ধি আর রেবতীও বসে আছে। ঋদ্ধি লণ্ঠনটাকে রেখেছে দরজার পাল্লার আড়ালে, যাতে চোখে আলো না লাগে। ও বাতিকগ্রস্ত। চাঁদের আলো যেমন উপভোগ করতে চায়, তেমন অন্ধকারও। ওদের সামনে একটা জামবাটি রাখা, তাতে তালের বড়া গরম গরম, আর শালের বড় দোনাতে এক দোনা মুড়ি, আর তার মধ্যে বাদাম ভাজা। গৈরিকা আজ যে রথযাত্রা সে কথা মনে করে সকালেই ঝিরিকে নিয়ে তাল গুলেছিল। এদিকে তাল গাছ বিশেষ নেই। ঝিরি লাইনের বাস ড্রাইভার রামশরণকে দিয়ে খুঁটি থেকে আনিয়েছিল। বিকেলে নতুন টাট থেকে ফিরে এসে বড়াগুলো ভেজেছে। রুরু বলল, তমালদাকে পাঠিয়েছিস? না, তমালদা এখানে আসবে বলেছে। রথযাত্রায় যখন মনে করলি তখন একটু পাঁপড় ভাজা করলি না কেন গৈরিকা? ভুল হয়ে গেছে। বিশাল কাকাকে একটু দিয়ে আসবো নাকি? সুনয়নী বলল। তোর যাবার দরকার নেই। ইচ্ছে করলে বুধাইকে দিয়ে ওর ঘরে পাঠিয়ে দিস। বুধাই একটু পরেই চা নিয়ে যাবে ওর ঘরে। আমাদের ঘরের সামনে দিয়েই তো যাবে। ওকে বলে এসেছি। তারপর বলল, বুধাইয়ের নাম দিয়েছেন উনি গাধায়, আর আমার নাম গুরু। ঋদ্ধি বলল, রতনে রতন চেনে। তারপর বলল, কেমন বুঝলি রে রুরু? ভায়োলেন্ট টাইপ? না, তবে মুখটা বড় খারাপ। মেয়েদের না যাওয়াটাই নিরাপদ। এরকম ব্যাপার। তবে তো কালই একবার গিয়ে স্যাম্পল করে আসতে হবে, রেবতী বলল। এই ছিল আমাদের আজকের উপস্থাপনা, বুদ্ধদেব গুহর গামহার ডুংরির প্রথম পর্ব। বাকি পর্বগুলো মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পের উড়ান। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং ছোটোখাটো ভুল ত্রুটি বা ভালো লাগা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু প্রতিটি কমেন্টই আমাদের কাছে মূল্যবান। ধন্যবাদ।